টাকা বা মানি কি অদ্ভুত একটা জিনিস, তাই না? আমরা রোজ এটা ব্যবহার করি, এর পেছনে ছুটি, কিন্তু কখনো যে ভেবে দেখেছি এই জিনিসটা আসলে কি, কিভাবে কাজ করে? চলুন না আজ এই খুব পরিচিত কিন্তু আসলে বেশ জটিল বিষয়টাকে একটু সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, একটু ভাবুন তো, এমন একটা পৃথিবীর কথা যেখানে কোনো টাকা পয়সা নেই, ওয়ালেট ফাঁকা, ব্যাংক অ্যাকাউন্ট শূন্য, কারণ এসবের কোনো অস্তিত্বই নেই। তাহলে কিভাবে চলতো আমাদের জীবন? কিভাবে কেনাবেচা হতো জিনিসপত্র? বেশ গোলমেল ব্যাপারটাই না? চলুন, এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করি। টাকা যখন ছিল না তখন মানুষজন কি করত? তারা ব্যবহার করত বিনিময় প্রথা বা ইংরেজিতে যাকে বলে বার্টার সিস্টেম, মানে সোজা কথায় জিনিসের বদলে জিনিস। আমার কাছে চাল আছে, আপনার কাছে মাছ আছে, চলন বদলে নিই। শুনতে বেশ সহজ লাগলেও এই সিস্টেমের মধ্যে কিন্তু একটা মস্ত বড় সমস্যা লুকিয়েছিল। আর এই সমস্যাটার একটা বেশ গালভরা নাম আছে, চাহিদার দ্বিবিধ সঙ্গতি। ব্যাপারটা কি? ধরুন আপনার কাছে এক বস্তা চাল আছে আর আপনার চাই একজোড়া জুতো। এখন আপনাকে এমন একজনকে খুঁজে বের করতে হবে যার কাছে জুতো আছে এবং ঠিক ওই মুহূর্তে তার এক বস্তা চালেরও দরকার। ভাবুন তো একবার, এমন মানুষ খুঁজে পাওয়াটা কতটা কঠিন। দুজনের চাওয়া পাওয়াটা একই সময়ে মিলে যাওয়াটা ছিল প্রায় লটারি জেতার মতো। আর এই কারণেই বিনিময় প্রথাটা আসলে খুব একটা কাজের ছিল না। তো বিনিময় প্রথার এই বিশাল মাথা ব্যথার সমাধান হিসেবেই আসরে নামল আমাদের হিরো, অর্থ বা মানি। অর্থ এমন একটা জিনিস যা বিনিময়ের মাধ্যম হিসেবে সবাই এক কথায় মেনে নেয়। বলতে পারেন এর কয়েকটা আসল সুপার পাওয়ার আছে যা আমাদের পুরো অর্থনৈতিক সিস্টেমটাকে চালিয়ে নিয়ে যায়। কি সেই সুপার পাওয়ারগুলো? চলুন এক এক করে জেনে নিই। অর্থের প্রধানত 4টে বড় কাজ আছে। 1 নম্বর, এটা হলো বিনিময়ের মাধ্যম, মানে এখন আর জুতোর জন্য চালওয়ালা লোককে খুঁজতে হবে না। চাল বিক্রি করে টাকা নিন, সেই টাকা দিয়ে যে কোনো দোকান থেকে জুতো কিনে নিন, ঝামেলা শেষ। 2 নম্বর, এটা মূল্যের পরিমাপক, মানে সবকিছুর একটা দাম ঠিক করা যায়। 1 কেজি চালের দাম কত, একজোড়া জুতোর দাম কত, সবকিছুরই একটা মাপকাঠি হলো এই টাকা। 3 নম্বর, এটা মূল্যের ভাণ্ডার, মানে আপনি আপনার পরিশ্রমের ফল টাকা হিসাবে জমিয়ে রাখতে পারেন ভবিষ্যতের জন্য। আর 4 নম্বর, এটা স্থগিত অর্থ প্রদানের মান, মানে ধার দেওয়া নেওয়া বা কিস্তিতে কিছু কেনার হিসাবটাও টাকার মাধ্যমে সহজে করা যায়। আচ্ছা, টাকা বা অর্থ বললেই আমাদের মাথায় কি ভাসে? নিশ্চয়ই কিছু কাগজের নোট আর কয়েনের ছবি, তাই তো? কিন্তু ব্যাপারটা কি শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ? একদমই না। অর্থের দুনিয়াটা আসলে আরও অনেক বড়, আর এর বিভিন্ন রকম রংফের আছে। আমরা এখন যে টাকা ব্যবহার করি তাকে বলা হয় ফিয়াট মানি। ফিয়াট একটা লাটিন শব্দ, যার মানে হলো এইটা হোক। মানে সরকার একটা আইন করে বলেছে যে এই কাগজটাই টাকা, আর তাই আমরা সবাই এটাকে টাকা হিসাবে মেনে নিয়েছি। মজার ব্যাপার হলো এই কাগজের নোটটার কিন্তু নিজের কোনো দাম নেই। একসময় যেমন সোনার মুদ্রা বা রূপোর মুদ্রার দাম ছিল, তেমনটা নয়। এর পুরো মূল্যটাই টিকে আছে দুটো জিনিসের ওপর: 1, সরকারের আদেশ, আর 2, আমাদের সবার বিশ্বাস। এই টাকাকে আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো লিগ্যাল টেন্ডার বা আইনসম্মত মুদ্রা, যেমন ধরুন আমাদের দেশের নোট আর কয়েন। আপনি দোকানে গিয়ে যদি নোট দিয়ে কিছু কেনেন, দোকানদার সেটা নিতে বাধ্য, আইনত সে না বলতে পারবে না। আর একটা হলো নন লিগ্যাল টেন্ডার বা ঐচ্ছিক মুদ্রা, যেমন ধরুন একটা চেক। আপনি কাউকে চেক দিলে সে সেটা নিতেও পারে, আবার নাও নিতে পারে। এটা পুরোপুরি দুজনের বিশ্বাসের উপর নির্ভর করে। এখন একটা ইন্টারেস্টিং প্রশ্ন: একটা দেশের অর্থনীতিতে মোট কত টাকা ঘুরপাক খাচ্ছে? এই পরিমাণটা জানা কিন্তু খুব খুব জরুরি। আর অর্থনীতিবিদরা একেই বলেন অর্থের যোগান বা মানি সাপ্লাই। আর এই কঠিন হিসেবটা রাখার দায়িত্বে থাকে দেশের সেন্ট্রাল ব্যাংক, আমাদের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। তো এই মানি সাপ্লাই মাপে কিভাবে? এর জন্য কয়েকটা ফর্মুলা আছে। তার মধ্যে একটা হলো M1, একে বলা হয় ন্যারো মানি। এর মধ্যে কি কি আছে? সোজা কথায় জনগণের পকেটে বা হাতে যে ক্যাশ টাকা আছে সেটা, আর ব্যাংকে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে যে টাকা আছে, যা আমরা চাইলেই তুলে নিতে পারি সেটা। মানে যে টাকাটা সবচেয়ে সহজে খরচ করা যায়, সেটাই হলো M1। M1-এর পর আসে M3, যাকে বলা হয় ব্রড মানি। এটা আরও বড় একটা হিসেব। এর মধ্যে M1-এর সব কিছু তো আছেই, তার সাথে যোগ হয় ব্যাংকে রাখা ফিক্সড ডিপোজিট বা এফডির মতো জিনিসগুলো। এখন দেখুন,
এফডি টাকা তো আর চাইলেই সাথে সাথে তুলে খরচ করা যায় না, একটা নির্দিষ্ট সময়ের জন্য আটকা থাকে। তাই M3-কে M1-এর চেয়ে একটু কম তরল বলে ধরা হয়। এখানে একটা কথা মনে রাখা দরকার, ভারতে কিন্তু এই M3-কেই মানি সাপ্লাই মাপার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। একে দেশের মোট আর্থিক সম্পদ বা অ্যাগ্রিগেট মনিটারি রিসোর্সেসও বলা হয়। দেশের সুদের হার কি হবে, মুদ্রাস্ফীতি কোথায় যাবে, এই সব বড় বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য আরবিআই কিন্তু এই M3 ডেটার দিকেই তাকিয়ে থাকে। আমরা তো অর্থ কি, তার কাজ কি, কিভাবে মাপা হয়, এসব নিয়ে অনেক কথা বললাম। কিন্তু এই অর্থটা লেনদেন হয় কোথায়? হ্যাঁ, এর জন্য একটা বাজার আছে, আর সেই বাজারটার নাম হলো মানি মার্কেট। এটা হলো অল্প সময়ের জন্য টাকা ধার দেওয়া নেওয়ার জায়গা। মানি মার্কেট হলো একটা ফিনান্সিয়াল মার্কেট, যেখানে খুব অল্প সময়ের জন্য, মানে ধরুন একদিন থেকে শুরু করে 1 বছর পর্যন্ত টাকার লেনদেন হয়। ভারতে এই পুরো বাজারটাকে কন্ট্রোল করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বড় বড় ব্যাংক, কর্পোরেট সংস্থা, এমনকি সরকারও তাদের হঠাৎ করে টাকার দরকার পড়লে এই বাজার থেকেই ঋণ নেয়। এখন এই বাজারের লেনদেনটা হয় কিভাবে? এর জন্য কিছু বিশেষ ইনস্ট্রুমেন্ট বা বলতে পারেন দলিলপত্র আছে, যেমন ট্রেজারি বিল, যেটা সরকার ছাড়ে টাকা তোলার জন্য। আছে কমার্শিয়াল পেপার, যা বড় বড় কোম্পানিগুলো ছাড়ে। আবার আছে কল মানি, যার মাধ্যমে একটা ব্যাংক আরেকটা ব্যাংক থেকে মাত্র 1 রাতের জন্য টাকা ধার নেয়। দারুণ সব ব্যবস্থা, তাই না? তো আমরা অর্থের অতীত দেখলাম, বিনিময় প্রথা থেকে শুরু করে আজকের ফিয়াট মানি পর্যন্ত। বর্তমানটাও বুঝলাম, কিন্তু ভবিষ্যৎটা কি? আমাদের পকেটে থাকা এই কাগজের নোট বা কয়েনগুলো কি একদিন হারিয়ে যাবে? এদের জায়গা কি নিয়ে নেবে ক্রিপ্টোকারেন্সি বা সরকারের আনা ডিজিটাল রুপির মতো ডিজিটাল মুদ্রা? অর্থের এই বিবর্তন কোথায় গিয়ে থামবে? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। হ্যালো বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা ডুব দেব অর্থনীতির এমন একটা বিষয়ে যেটা ছাড়া গোটা সিস্টেমটাই অচল। হ্যাঁ, আমরা কথা বলছি বাণিজ্যিক ব্যাংক নিয়ে। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য এই টপিকটা কিন্তু দারুণ জরুরি। চলো শুরু করা যাক। আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছ যে আমাদের এই বিশাল দেশের অর্থনীতিটা আসলে চলে কি করে? এর ইঞ্জিনটা কি? কে এই পুরো চাকাটাকে সচল রাখে? চলো আজ এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। উত্তরটা খুব সহজ, আবার খুব গভীর। এই পুরো সিস্টেমটার একেবারে কেন্দ্রে, মানে হৃৎপিণ্ডে রয়েছে বাণিজ্যিক ব্যাংক। ঠিক যেমন আমাদের শরীরের রক্তকে পাম্প করার জন্য একটা হার্ট দরকার, আমাদের অর্থনীতিতে টাকা পয়সার প্রবাহ ঠিক রাখার জন্য বাণিজ্যিক ব্যাংক ঠিক ততটাই অপরিহার্য। তো আমরা যখন বলছি ব্যাংক হলো অর্থনীতির হৃৎপিণ্ড, তখন প্রশ্ন আসতেই পারে, এই বাণিজ্যিক ব্যাংক জিনিসটা আসলে কি? চলো একেবারে গোড়া থেকে ব্যাপারটা বুঝি। দেখো, ভারতে কিন্তু কোনো ব্যাংক নিজের ইচ্ছেমতো কাজ করতে পারে না। সবকিছুর জন্য একটা আইন আছে, আর সেটা হলো ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯। এই আইনটা ব্যাংকিংয়ের একটা পরিষ্কার সংজ্ঞা দেয়। যদি সহজ করে বলি, এর মানে হলো ব্যাংক জনগণের কাছ থেকে টাকা আমানত হিসাবে নেবে, সেই টাকা অন্যদের ঋণ দেবে বা বিনিয়োগ করবে, আর সবচেয়ে জরুরি কথা হলো আমানতকারী যখনই টাকা চাইবে তাকে সেই টাকা ফেরত দিতে হবে, চেক, ড্রাফট বা অন্য কোনো উপায়ে। এটাই হলো যে কোনো ব্যাংকের মূল ভিত্তি। এখন এই বড়সড় সংজ্ঞাটাকে যদি আমরা দুটো সহজ ধাপে ভেঙে নিই, তাহলে কি দাঁড়ায়? খুব সিম্পল। স্টেপ 1, ব্যাংক আমাদের মতো সাধারণ মানুষের থেকে টাকা জমা নেয়। আর স্টেপ 2, সেই জমানো টাকাটাই অন্যদের, যেমন কোনো ব্যবসায়ী বা যার টাকার প্রয়োজন, তাকে ঋণ হিসেবে দেয়। ব্যাস, এটাই হলো একটা বাণিজ্যিক ব্যাংকের একেবারে কোর ফাংশন। আমরা তো ব্যাংকের মূল কাজটা বুঝলাম, কিন্তু তোমরা তো অনেক ব্যাংকের নাম শুনেছ, তাই না? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, HDFC, ICICI, এরা সবাই কি এক? না, একদমই না। এদের মধ্যে বেশ কিছু ভাগ আছে। চলো এবার সেই প্রকারভেদগুলোই একটু দেখে নেওয়া যাক। ব্যাংকগুলোকে প্রধানত দুটো বড় ভাগে ভাগ করা হয়। একটা হলো তফসিলি বা শিডিউল্ড ব্যাংক, আর অন্যটা হলো অতফসিলি বা নন শিডিউল্ড ব্যাংক। ব্যাপারটা কি, যে ব্যাংকগুলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটা বিশেষ তালিকা, যেটাকে সেকেন্ড শিডিউল বলে, তার অন্তর্ভুক্ত, তাদের বলা হয় তফসিলি ব্যাংক। আর যারা এই তালিকায় নেই তারা হলো অতফসিলি। তফসিলি ব্যাংক হওয়ার জন্য কিছু শর্তও পূরণ করতে হয়। এখন এই তফসিলি ব্যাংকগুলোর মধ্যেও আবার মালিকানার ভিত্তিতে কয়েকটা ভাগ আছে। যেমন ধরো পাবলিক সেক্টর ব্যাংক, যেগুলোর মালিকানা সরকারের হাতে। উদাহরণ হিসেবে স্টেট ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কথা ভাবতেই পারো।
তারপর আছে প্রাইভেট সেক্টর ব্যাংক, যেগুলোর মালিক বেসরকারি সংস্থা বা ব্যক্তি, যেমন আইসিআইসিআই বা এইচডিএফসি। আবার আছে বিদেশি ব্যাংক, যাদের হেডকোয়ার্টার ভারতের বাইরে, যেমন সিটি ব্যাংক। আর শেষে একটা বিশেষ ধরনের ব্যাংক হল রিজিওনাল রুরাল ব্যাংক বা আরআরবি। এই রিজিওনাল রুরাল ব্যাংক বা গ্রামীণ ব্যাংকগুলোর মালিকানার ব্যাপারটা কিন্তু বেশ মজার। এখানে কোনো একজন মালিক নেই, বরং এটা একটা টিম ওয়ার্কের মতো। খেয়াল করে দেখো, এর 50% মালিকানা কেন্দ্রীয় সরকারের, 15% রাজ্য সরকারের, আর বাকি 35% কোনো একটা বড় স্পন্সর ব্যাংকের হাতে থাকে। গ্রামের অর্থনীতিতে এদের ভূমিকা কিন্তু অনেক। তো আমরা অনেক রকমের ব্যাংক দেখলাম, কিন্তু এদের সবার আসল কাজটা কি? সেটা সরকারি হোক বা বেসরকারি, সব বাণিজ্যিক ব্যাংকই মূলত দুটো পিলারের ওপর দাঁড়িয়ে আছে। চলো এবার সেই দুটো প্রধান কাজ একটু গভীরে গিয়ে দেখি। ব্যাংকের প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হলো আমাদের মতো সাধারণ মানুষের কাছ থেকে টাকা বা আমানত সংগ্রহ করা। আমাদের জমানো টাকা নিরাপদে রাখার জন্য ব্যাংকই তো সবচেয়ে বড় ভরসা, তাই না? আর ব্যাংক কিন্তু আমাদের সবার সুবিধার জন্য বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলে রেখেছে। যেমন আমরা যারা অল্প অল্প করে টাকা জমাই, তাদের জন্য আছে সেভিংস অ্যাকাউন্ট। আবার ব্যবসায়ীদের জন্য, যাদের রোজ অনেকবার লেনদেন করতে হয়, তাদের জন্য আছে কারেন্ট অ্যাকাউন্ট। যারা একবারে বেশ কিছু টাকা লম্বা সময়ের জন্য রেখে বেশি সুদ পেতে চাও, তাদের জন্য আছে ফিক্সড ডিপোজিট। আর যারা প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমাতে চাও, তাদের জন্য তো রেকারিং ডিপোজিট আছেই। ব্যাংকের দ্বিতীয় প্রধান কাজ হল ঋণ বা লোন দেওয়া। আচ্ছা, ব্যাংক যে আমাদের থেকে এত টাকা আমানত হিসেবে নেয়, সেই টাকাটা নিয়ে করে কি? ওই টাকাই তারা অন্যদের ধার দেয়। আর এই ঋণের ওপর যে সুদ পায়, সেটাই কিন্তু ব্যাংকের আয়ের মূল উৎস। আর এখানেই ব্যাংকের একটা জাদুকরী ক্ষমতা লুকিয়ে আছে। একে বলা হয় ক্রেডিট ক্রিয়েশন বা ঋণ সৃষ্টি। ব্যাপারটা কি? ধরো তুমি ব্যাংকে 100 টাকা জমা রাখলে। ব্যাংক কিন্তু ওই 100 টাকা সিন্ধুকে বন্ধ করে রাখে না। এর থেকে একটা ছোট অংশ রিজার্ভ রেখে বাকি টাকাটা অন্য কাউকে লোন দিয়ে দেয়। মজাটা হলো, সেই লোনের টাকাটা আবার অন্য কোনো অ্যাকাউন্টে জমা হয়, আর সেই ব্যাংক আবার তার থেকে লোন দেয়। এইভাবে তোমারও রাখা 100 টাকা থেকেই অর্থনীতিতে কয়েকশো টাকার লেনদেন তৈরি হয়ে যায়। এটা একটা অসাধারণ ক্ষমতা, যা শুধুমাত্র বাণিজ্যিক ব্যাংকগুলোরই আছে। কিন্তু ব্যাংকের কাজ শুধু টাকা জমা নেওয়া আর লোন দেওয়ার মধ্যেই শেষ নয়। এর বাইরেও তারা আমাদের অনেক কাজে সাহায্য করে, অনেকটা আমাদের পার্সোনাল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্টের মতো। এগুলোকে ব্যাংকের গৌণ কাজ বা সেকেন্ডারি ফাংশন বলা হয়। এর মধ্যে কিছু হলো এজেন্সি সার্ভিস, মানে ব্যাংক এখানে তোমার এজেন্ট বা প্রতিনিধি হিসেবে কাজ করে। যেমন তোমার হয়ে টাকা অন্য অ্যাকাউন্টে পাঠানো, তোমার চেকটা কালেকশন করে দেওয়া, বা তোমার ইলেকট্রিক বিল বা ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা সময় মতো দিয়ে দেওয়া। এইসব কাজের জন্য ব্যাংক অবশ্যই একটা ছোট কমিশন নেয়। এছাড়াও ব্যাংক আমাদের দৈনন্দিন জীবনের জন্য আরও কিছু পরিষেবা দেয়। যেমন তোমার দরকারি বা মূল্যবান জিনিসপত্র সুরক্ষিত রাখার জন্য লকার ভাড়া দেওয়া, বিদেশ ভ্রমণের জন্য বৈদেশিক মুদ্রা বা ফরেক্সের ব্যবস্থা করা, বা এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানোর জন্য ডিমান্ড ড্রাফট তৈরি করে দেওয়া। এই পরিষেবাগুলো যে কোনো গ্রাহকই নিতে পারে। এতক্ষণ আমরা ব্যাংকের অনেক ছোট বড় কাজ নিয়ে কথা বললাম। এবার চলো একটু জুম আউট করে বড় ছবিটা দেখি। এই সব কাজ মিলিয়ে একটা দেশের অর্থনীতিতে ব্যাংকের আসল ভূমিকাটা ঠিক কি? দেখো, ব্যাংক আমাদের ছোট ছোট সঞ্চয়গুলোকে এক জায়গায় জড়ো করে একটা বড় মূলধন তৈরি করে, যা দেশের বড় বড় শিল্প আর ব্যবসায় বিনিয়োগ হয়। দেশের বিভিন্ন প্রান্তে শাখা খুলে তারা এটা নিশ্চিত করে যে সব অঞ্চলের সমান উন্নয়ন হচ্ছে। আর নতুন যারা ব্যবসা শুরু করতে চায়, সেই উদ্যোক্তাদের ঋণ দিয়ে তারা স্বপ্ন পূরণেও সাহায্য করে। এক কথায় দেশের আর্থিক বিকাশের ইঞ্জিনই হলো ব্যাংক। তাহলে সব আলোচনার শেষে আমরা আবার সেই প্রথম কথাতেই ফিরে এলাম, তাই না? ব্যাংক সত্যি একটা দেশের আর্থিক ব্যবস্থার হৃৎপিণ্ড। আমাদের টাকা পয়সাকে সঠিক পথে চালিত করে দেশের শিরায় উপশিরায় পৌঁছে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু ব্যাংকই করে। বেশ, তাহলে আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করছি, কিন্তু তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি। এই যে ডিজিটাল যুগ, ইউপিআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়, তোমাদের কি মনে হয় ভবিষ্যতের বাণিজ্যিক ব্যাংকগুলোর ভূমিকা কিভাবে বদলে যেতে পারে? তারা কি আজকের মতোই থাকবে, নাকি নতুন কিছু করবে? অবশ্যই ভেবে দেখবে।